ক্লাস 6 এর গণিত ক্লাসে তোমাদের আবারও স্বাগতম। দেখো, আমরা গত ক্লাসে অনুসরণী 1.1 এর লাস্ট 5টি প্রশ্ন পর্যন্ত সম্পূর্ণ কমপ্লিট করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা 1.1 এর সর্বশেষ ক্লাস অর্থাৎ 6 এবং 7 পুরো একটি ক্লাসের মধ্যে এই পুরো অঙ্ক দুটি দেখিয়ে দিব। তো দেখো, যারা পূর্বের ক্লাসগুলো দেখোনি তারা চাইলে তোমরা আমাদের যে ভিডিওটি এই প্লেলিস্ট থেকে দেখছো সেই প্লেলিস্টটা থেকে তোমরা পূর্বের সবগুলো ভিডিও দেখতে পারো। তো চলো, আজকে আমরা 6 এবং 7 নম্বর প্রশ্ন করব। তো 6 নম্বর প্রশ্নে দেখো লেখা রয়েছে 7 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথম 7 এবং শেষে 6 আছে। তো এটা তোমাকে বাই করতে হবে। তারপরে হলো তোমাদের এখানে দেখো 73,455 এর অঙ্কগুলোকে বিপরীত ভাবে সাজালে যে সংখ্যা পাওয়া যায় তা কথায় লেখো। বিপরীত ভাবে উল্টো করে সাজাতে হবে এবং যে সংখ্যা পাওয়া যাবে তাকে আবার কি কথায় লিখতে হবে। তো চলো আমরা এই দুটি প্রশ্নের উত্তর করে নিই। তো আমরা উত্তরের শুরুতে দেখো আমরা এইভাবে উত্তর করব সমাধানে, ঠিক আছে। এখানে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 9। আমরা সবাই জানি যে কোনো সংখ্যা বা আমরা যে সংখ্যাগুলো ব্যবহার করি সেটা হলো 0 থেকে 9 পর্যন্ত, এবং 10 লিখতে হলে আমাদের কিন্তু 1 আর 0 লিখতে হয়, যেটা এর মধ্যেই দুটো রয়েছে, 0 থেকে এখানে রয়েছে, এরপরেই কিন্তু 1। তো এর পরবর্তী 11 লিখতে গেলে আমাদের মেন পর্ব হলো 0 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাগুলো, তাই না? এর বাইরে কিন্তু কোনো সংখ্যা নেই। তার মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম হলো 0 এবং সবচেয়ে বৃহত্তম হলো কত তোমার 9। এর থেকে বড় কিন্তু কেউ নেই। এই জন্য এখানে বলছে একক অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 9, মানে সবচেয়ে বড় হলো 9, এর উপরে কিন্তু বড় কেউ নেই। অঙ্কপাতনের যে কোনো অবস্থানে 9 এর স্থানীয় মান বৃহত্তম হবে। তাহলে অঙ্কপাতনের যে কোনো স্থানে 9 এর মান বৃহত্তম হবে এবং 0 এর মান কি হবে? সবচেয়ে ক্ষুদ্রতম হবে, তাই না? তো এখানে কিন্তু সেই কথাটাই বলা হয়েছে। সুতরাং 7টি 9 এর পর পর লিখলেই 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে। এখানে বলছে দেখো 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে, এবং প্রথমে 7 এবং শেষে 6 আছে। তোমাকে এটা কিন্তু বুঝতে হবে। তো সেই অনুসারে কয়টা 7টা 9 লিখলে কিন্তু হয়ে যাবে, তাই না? 7টা 9 উঠলে কিন্তু আমরা বৃহত্তম সংখ্যা পাবো। কিন্তু এরা কিন্তু দুইটা অঙ্কের কথা বলছে। প্রথমে বলছে এরা কত 7 বসাতে, এবং লাস্টে কত বসাইছে? লাস্টে এরা 6 বসাতে বলছে। এমনি যদি আমরা বৃহত্তম সংখ্যা নির্ণয় করি, মানে 7 অঙ্ক বিশিষ্ট, সেক্ষেত্রে আমরা জাস্ট এরকম ভাবে 7টা 9 লিখে দিব, দেন উত্তর কিন্তু আমাদের হয়ে যাবে, তাই না? এরকম ভাবে 7টা 9 লিখলেই আমাদের কি উত্তরগুলো হয়ে যাবে। তো এরকম ভাবে তোমরা যদি 7টা 9 লিখে থামো, এখানে কয়টা হইছে? 2 4 6 আর একটা 7টা 9 লিখলে কিন্তু বৃহত্তম সংখ্যাটা হয়ে গেল। কিন্তু এরা কিন্তু সত্য হচ্ছে প্রথমে 9 আছে, কিন্তু এটাকে 9 তুলে লিখতে হবে 7, এবং শেষে লিখতে হবে এই 9 তুলে শেষে লিখতে হবে কত? 6। তো এজন্য কিন্তু প্রথমে 7 এবং শেষে 6 বিশিষ্ট 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে। তাই প্রথমে যে 9 আছে সেই 9টা মুছে আমরা এখানে প্রথমে লিখতে হলো আমাদের 7, এবং শেষে যে 9 আছে সেই 9টাকে মুছে আমাদের লিখতে হলো 6। আর বাকি মাঝখানে যা আছে, মাঝখানে দেখো সব ঠিকই রাখলাম, ঠিক আছে। তো এই হলো আমাদের 7 অঙ্কের এবং সর্বপ্রথমে 7 এবং শেষে হলো 6 অঙ্ক বিশিষ্ট একটি কি সবচেয়ে বৃহত্তম সংখ্যা। এরপর হলো ক্ষুদ্রতম সংখ্যা। তো ক্ষুদ্র সংখ্যা নির্ণয় করার জন্য আবার একক স্থানে যে ক্ষুদ্রতম অঙ্ক হলো 0। আমি যেমনটা তোমাকে বললাম যে আমরা 0 থেকে কত পর্যন্ত ইউজ করে থাকি? 9 পর্যন্ত ব্যবহার করে থাকি। তার মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম কত? 0। এর বলছে পরপর 7টি শূন্য লিখলে কোনো অঙ্ক প্রকাশ করা যায় না। আসলে কথা সত্য যে তুমি যতগুলো শূন্যই লেখো না কেন, শূন্যের কিন্তু মূল্য নেই। অর্থাৎ তুমি যত অঙ্ক বিশিষ্ট বলবে, এই শূন্য যদি যতই লেখো, 3টা শূন্য লিখছি তাতে কি, তো ঘুরে ফিরে কিন্তু শূন্যই হলো। তো তোমাকে যত অঙ্কের বলতে হবে তত অঙ্কের আগে একটা শূন্য মুছে 1 লিখলে সেই অঙ্কের বৃহত্তম হয়। কিন্তু এখানে তারা বলেই দিয়েছে। সুতরাং সর্ববামে সার্থক ক্ষুদ্রতম অঙ্ক 1 লিখে ডানে পরপর 6টি শূন্য বসালে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। মানে প্রথমে 1 আমি বললামই তো যে 6টা যদি শূন্য লিখি তাতে, মানে 7টা যদি শূন্য লিখি তাতে কোনো মূল্য থাকবে না। কিন্তু প্রথমে যদি 1 লিখে পরবর্তী যদি আমরা 6টা শূন্য লিখি তাহলে কিন্তু তার মূল্য থাকবে, কেননা এক থাকার কারণে এই সবগুলো শূন্যের মূল্য থাকবে, তাই না? কিন্তু এরা বলছে প্রথমে 1 লেখা যাবে না, 1 এর জায়গায় লিখতে হবে 7। তো এখানে বলছে কিন্তু প্রথমে 7 এবং শেষে 0 লেখা যাবে না, শেষে লিখতে হবে 6, যেটা কিন্তু এরা বলে রেখেছে, এবং শেষে 6 অঙ্ক বিশিষ্ট 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আমাদের দেখো প্রথমে 7 1 এর জায়গায় আমরা লিখলাম 7, দেন এখানে কয়টা দেখো 6টা শূন্য রয়েছে, 6টা শূন্য রয়েছে, এলো 6টা শূন্য, 5টা শূন্য, এবং লাস্টে একটা শূন্যের পরিবর্তে 6, এলো 6, ঠিক আছে। অর্থাৎ নির্ণয় সংখ্যাটা হলো তোমার এই দুইটা। তো আশা করি তোমরা প্রথম প্রশ্নটি বুঝতে পেরেছো, এবং যদি এই প্রশ্নটা বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে তাড়াতাড়ি করে লিখে দাও থ্যাংক ইউ ভাইয়া, এবং বুঝতে কোনো সমস্যা থাকলে সেক্ষেত্রে লিখে দাও প্রবলেম। সেক্ষেত্রে আমরা পরবর্তী ক্লাসটা তোমাদের আবার আনবো যেন তুমি সেই ক্লাসটা আরো ভালোভাবে বুঝতে পারো। তো দেখো এর পরবর্তী প্রশ্নটা তোমাদের কি ছিল যদি আমি তোমাদের দেখাই।
এর পরবর্তী প্রশ্ন ছিল হলো 7 3 4 5 5 এর অঙ্কগুলোকে বিপরীত ভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো। তাহলে এটাকে উল্টা করে লিখতে হবে। প্রদত্ত সংখ্যা এটা কত? 7 3 4 5 5। এবার উল্টা করে মানে কি, এদিক থেকে আমরা এদিক দেখছিলাম, তাই না? অর্থাৎ উল্টা করে লেখার সময় কি আমরা এদিক থেকে এদিক লিখবো, হয়ে গেল উল্টা, মানে 5 তারপর আবার 5 তারপর 4 তারপর 3 তারপর 7, তাহলে হলো উল্টা। তো এইটাই আমরা এখানে লিখবো, বিপরীত ক্রমে সাজালে সংখ্যাটি হবে। তো আগে কি পরেরটা আগে লিখবো, তারপরেরটা তারপরে লিখবো, তারপরেরটা পরে, তারপরেরটা পরে, তারপরেরটা পরে। তার মানে এইভাবে লিখলে আমাদের এই সংখ্যাটা আসলো। এবার এটাকে কথায় লিখতে হবে। কথায় প্রকাশিত কিন্তু আমরা সর্বপ্রথম শিখিয়েছি এবং এই টপিকটা নিয়ে অলরেডি আমরা 12 থেকে 13টি ক্লাস দিয়ে দিয়েছি। আশা করি কারো কোনো প্রবলেম থাকার কথা না। সুতরাং কথায় প্রকাশ করলে সংখ্যাটি হবে 55,437। ঠিক আছে, এইটা হলো তোমাদের পরবর্তী প্রশ্নের উত্তর। তো দেখো, যারা এখন পর্যন্ত আমাদের পূর্বের ক্লাসগুলো করেনি সেই ক্ষেত্রে আমি তোমাদের একটু বলতে চাই, সেই ক্লাসগুলো অবশ্যই করবা। কেননা যদি তুমি দেখো ইউটিউবে যদি আমরা বিএসসি রাসেল লিখে এবং এই টপিক মানে 1 নম্বর অধ্যায়ের উপরে হয়তোবা সর্বোচ্চ ক্লাস আমরা দিয়েছি, সর্বোচ্চ, এবং 3 মাসের মধ্যে তোমাদের এত বড় ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ, সবাইকে থ্যাংক ইউ। তোমাদের আসলে তোমাদের এই সাবস্ক্রাইব এর জন্য আসলে কিন্তু আমরা ভিডিওগুলো দিয়ে থাকি। ঠিক আছে, যে তোমরা যেন ভালোভাবে পড়াশোনা করতে পারো এবং পাশাপাশি তোমাদের এত ভালোবাসা পেয়ে নাহলে হয়তোবা ইউটিউব আমার করা হতো না। তো দেখো, যদি তুমি এখানে যদি প্লে স্টোরে চলে যাও, তো প্লে স্টোরে গেলে কিন্তু তোমাদের ক্লাস তোমরা 6 এ, তো 6 এর জন্য কিন্তু 6 এর একটি প্লেস থাকবে। দেখো, এটা হলো তোমাদের সপ্তমে যে তোমাদের 6 এর যে গ্রামাটিক্যাল ক্লাস, সেখানে কিন্তু আমরা অলরেডি আপলোড করেছি। তারপর তোমাদের 6 এর যে বাকি যে ক্লাসগুলো দেখো, এখানে অলরেডি 12 এবং 13টা ক্লাস কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে 6 এর। তোমরা চাইলে এখান থেকে কিন্তু প্রথম অধ্যায়ের এই 13টি ক্লাসই দেখে নিতে পারো এবং এই ক্লাসগুলো কিন্তু তোমরা যত ভালো করে দেখবা, ঠিক আছে, তোমাদের কিন্তু তত ভালোভাবে তোমরা প্রত্যেকটা টপিক বুঝতে পারবা। আর একটা বিষয় হলো, প্রত্যেকটা আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করতে চলেছি, অর্থাৎ এর পরের অধ্যায়টা। তো অধ্যায় করার জন্য অধ্যায়ের কিছু বিশেষ কথা থাকে, যেমন কিছু সূত্র থাকে, যে সূত্র ছাড়া কিন্তু অধ্যায়ের অঙ্কগুলো করা সম্ভব হয় না। তো অবশ্যই তোমরা তার জন্য যে আমাদের পাটিগণিতের যে সূত্রটা আছে এবং মনে রাখার কৌশল সহ এই ভিডিওটা তোমরা অবশ্যই দেখবা, কেননা এইটা দেখলে তোমাদের পরবর্তী অধ্যায়টা বুঝতে খুবই সুবিধা হবে এবং কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তো অবশ্যই এই দেখে তোমরা সূত্রগুলো তোমাদের খাতায় লিখে রাখবা, কারণ বারবার সূত্র দেখাবে একটা সমস্যা, ভিডিওটা দেখাও, সেক্ষেত্রে খাতায় লিখলে কিন্তু তোমাদের এই প্রবলেমটা আর হবে না। আর কথা হলো, যদি কোনো নতুন স্টুডেন্ট আমাদের এই চ্যানেলে এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। ঠিক আছে, সর্বপ্রথম সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।